সুপ্রিয় দর্শক, স্বাগত আর্ট নিউজ সংলাপে। সাথে আছি কাজী তামান্না। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ। শুরুতেই জেনে নিচ্ছি আর্ট নিউজে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। আজও আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। বয়সী সদস্যদের নিরুৎসাহিত করা হয়েছে যোগদানে। স্কুল বেতন ও ইউটিলিটি বিল নিয়ে চিন্তায় নগরবাসী। হজ নিয়ে শঙ্কা, আয়োজন হলে অংশ নেবেন 20% যাত্রী। শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া কাপ ক্রিকেটের এবারের আয়োজন। দর্শক, এই ছিল আজকের আর্ট নিউজের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ। আমরা আজকের সার্বিক শিরোনাম এবং অন্যান্য সব বিষয় নিয়ে তার সাথে আলোচনায় অংশ নিচ্ছি। আপনারাও সাথে থাকুন। স্বাগত আপনাকে। আজও আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এই অবস্থায় কি বলার আছে? আজকে যেমন আক্রান্ত হয়েছেন 3171। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সংখ্যাটা কিন্তু এই 17, 18, 1900 থাকবে না, এটা 2000 ছাড়াবে, 2500 ছাড়াবে। এমনকি আমরা গতকালও সম্ভবত বলছিলাম যে এটা 2 দিনের মধ্যেই 3000 অতিক্রম করবে, এবং আজকেই ঘটনাটা ঘটলো। এবং 71,675 জন আজকে পর্যন্ত আক্রান্ত। এর মধ্যে আমরা যদি দেখি যে আজকে আবার গত 2 দিন পর পর সর্বোচ্চ ছিল 42 জন মৃত্যু, আজকে 45 জন মারা গেছেন। এবং আমরা নিশ্চিত করে বলতে পারি অন্যান্য দেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি আমাদের দেশেও প্রতিদিন মৃত্যুর সংখ্যাটি গিয়ে দাঁড়াবে 300, 400, 500 বা 1000ও ছাড়াতে পারে। কারণ আমরা যে পরিস্থিতিতে এগুচ্ছি সেদিকেই যাবে ব্যাপারটা। বিপরীতে 15,336 জন সুস্থ হয়েছে। আমি বলবো এটা খুব আশাবাদী না। যত ওই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হোক যে আক্রান্তের চাইতে সুস্থ হওয়ার হারটা ভালো এখন এই পর্যায়ে এসে। এর মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন উপদেষ্টা অধ্যাপক ক্যারল সিকোর। উনি বলছেন 10%-এরও কম মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। মানে করোনা আক্রান্ত আপনি হলে, আপনি সুস্থ হলেন, আপনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এবং অ্যান্টিবডিটা তৈরি হলে যেটা হয়, ভবিষ্যতে করোনায় আক্রান্ত হওয়া এবং আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন কমে, আক্রান্ত হলে রিকভারির সম্ভাবনাও বাড়ে। সেই জায়গাটা হচ্ছে না। আর সার্বিকভাবেই আসলে নতুন কিছু বলার নাই। আমার এটুকুই বলার আছে যে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট মানুষগুলো বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আশা করছি ওনার ব্যাপারটা উপলব্ধি করবেন। এবারে একটু বাজেট প্রসঙ্গে আসি। বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল। এবারও সংসদ অধিবেশন হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। তো বাজেট কেমন হবে বলে মনে করছেন এবছরের? প্রত্যেক বছরই দেখা যায় যে বাজেট খাতে মানে আমাদের যে চাওয়া থাকে সাধারণ জনগণের, সেই জায়গাটা অনেকটাই অপূর্ণ থেকে যায়। আসলে হয় কি, জনগণ যখন প্রত্যাশা করে প্রত্যেকটা মানুষ তার নিজের চাহিদার জায়গা থেকে। কিন্তু সরকার হচ্ছে আসলে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা তো করে না যে আমার নিয়মিত যে জায়গাগুলো আছে আমি ওর মধ্যে সীমাবদ্ধ। সরকারকে আরো অনেকগুলো বিষয়, হয়তো আমার প্রয়োজন নাই কিন্তু আরেকজনের প্রয়োজন আছে। আবার আমি প্রতিদিন রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার উন্নয়নের জন্য যে বরাদ্দ জায়গাটা, ওটা হচ্ছে রাস্তা যখন ভাঙচুর করা অবস্থা থাকে, সংস্কারের অভাব থাকে, আমরা তখন সমালোচনা করি। কিন্তু এটার জন্য যে ব্যয় আছে আমরা সেই ব্যয়টা মাথায় রাখি না। স্বাস্থ্য খাতে সেম, আমি অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝছি না। এই করোনার ক্ষেত্রেও তাই, যতক্ষণ পর্যন্ত মানুষের চেনা জানা গণ্ডির মধ্যে মৃত্যু এবং আক্রান্ত আসেনি, মানুষ কিন্তু সচেতন হয়নি। আগের চেয়ে এখন একটু সচেতন হয়েছে। বাজেটটাও তাই, সরকারকে অনেকগুলো খাতে, অনেকগুলো বড় বড় সেক্টরে বিনিয়োগ করতে হয়। সরকারকে ওই জায়গায় হলো শুধু বিনিয়োগ না, আবার ব্যয়টাও করতে হয়। সেই জায়গায় আমি দেখি যে আমার একটা এক্স রে করা দরকার, এক্স রে করতে আমার লাগে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। সরকারকে কিন্তু ওই 3, 4, 5 কোটি টাকা দিয়ে মেশিনটার জন্য একটা দিতে হয়, বরাদ্দ দিতে হয়। তো এই যে অবস্থাগুলো, আমি তো আমার মতো করে ভাবছি সেই জায়গা থেকে। আর দ্বিতীয়ত লোক সংখ্যা, আমাদের উন্নয়নের যে মহাসড়কের কথা আমরা বলছি, এই যে মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলোর জন্য একটা বিশাল, এবং এগুলো হচ্ছে আমাদের দেশীয় অর্থায়নে। এই যে আমরা পদ্মা সেতু করছি দেশীয় অর্থায়নে,
এই জন্য 1,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। এই টাকাটা আসবে কোত্থেকে? এগুলো ট্যাক্স ভ্যাট এগুলোতেই তো আসবে। সরকার হচ্ছে সামগ্রিকভাবে ব্যাপারটা দেখে বলেই বিষয়গুলো ওইদিকে যায়। এবার 12 কার্য দিবস চলবে সংসদ অধিবেশন, আগামীকাল থেকে শুরু হয়ে আগামী পরশুদিন বাজেট পেশ হবে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বাজেট পেশ করবেন। এবার ধারণা করা হচ্ছে, যতটুকু জানা গেছে, এবার এই করোনার কারণে সবকিছু মিলেই হচ্ছে খোঁজখবরগুলো একটু কমই বেরিয়েছে, 5,60,000 কোটি টাকার উপর এবারের বাজেট হবে, যেটা ছিল গত বছর প্রায় 4 লাখ কোটি টাকার মতো। এবার বাজেটের আকার বাড়বে এবং এবারের বাজেটের একটা বড় অংশই হবে মানে স্বাস্থ্যকেন্দ্রিক, একটা স্বাস্থ্যকেন্দ্রিক আর একটা শিল্প খাতে। কারণ আমাদের যেমন হচ্ছে এই যে প্রণোদনা, তারপরে হলো একদম রুট লেভেলে 10 টাকায় চাল দেওয়া, প্রত্যেককে 2,500 টাকা করে হতদরিদ্রদেরকে পাঠানো, এই ঘাটতির যে জায়গাগুলো, এবার তো এগুলো একেবারে হিসেবের বাইরের ঘাটতি। তো এই ব্যয়গুলো সমন্বয় করার একটা ব্যাপার থাকবে আমার, যার কারণে এই বছর প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো বাজেটটা বেড়ে যাবে। তবে যেটা বললাম যে গত কয়েকদিন বিশেষ করে বাজেটের আগে গণমাধ্যম কর্মীদের যে দৌড়ঝাঁপগুলো থাকে, কতটা পারা যায় তথ্য নেওয়া, আবার হচ্ছে অর্থমন্ত্রী প্রতি বছর যে বাজেট সংলাপগুলো করেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেন, এবার সেগুলো হয়নি, যার কারণে স্পষ্ট ধারণা পাওয়াটা একটু কঠিন। এবার আবার ধারণা পাওয়ার জন্য যে জায়গাগুলোতে, সেটা আমরা গণমাধ্যম কর্মীরাও চাই না আমাদের রিপোর্টাররা গিয়ে হচ্ছে এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ুক। যার কারণে এবারের বাজেট নিয়ে আসলে এটা কম, পরশুদিনই বোঝা যাবে বাস্তবতা কি। তবে ওই যে বললাম 5,60,000 কোটি টাকার চাইতে কিছু বেশি এবার বাজেট আসছে, সেই জায়গায় ধারণা করা যায় এবার হয়তো শিক্ষা খাত বরাবর মতো এবারও হয়তো উপেক্ষিতই থাকবে। সেই জায়গায় হলো স্বাস্থ্য এবং শিল্প খাতেই এবার একটা বড় অংশ চলে যাবে, পরিবেশ খাতে কিছুটা যাবে। তো সবকিছু মিলিয়ে বাজেট আমার ধারণা যে ভালো হবে না, এটা হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে বলছি। আর যদি আমি অর্থনীতির বিশ্লেষণের জায়গা থেকে যদি বলবো যে সর্বোচ্চ ভালো দেওয়াটারই চেষ্টা হবে এবারের বাজেটে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে স্বাস্থ্য খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে আমি ধারণা করছি। একই সাথে ধারণা করছি স্বাস্থ্য খাতে এবার সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি আগামী 1 বছর অনেক গুণ বেড়ে যাবে, যদি না আমাদের প্রশাসন কঠোর হয়, যদি না আমাদের দুর্নীতি দমন কমিশন আরো কঠোর না হয়, যদি না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দুর্নীতিতে নিমজ্জিত না হয়। সেক্ষেত্রেই 2 ধরনের বক্তব্যই আসলে একই সাথে দিতে হচ্ছে। তারপরেও আশা করছি আমরা জনগণ আসলে আশাই করব। এখানে একটা ইনফরমেশন দেওয়া দরকার, যেটা আপনি বললেন যে শিরোনামে বললেন কি বলে বয়সী সদস্য যারা আছেন তাদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা। এবার গণমাধ্যম কর্মীদেরও নিরুৎসাহিত করা হয়েছে। গণমাধ্যমের জন্য এবার সংসদে যোগ দেওয়ার জন্য কোনো পাস দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে সংসদ টিভি থেকে, যেহেতু ওখানে পুরোটাই সম্প্রচার হয়, ওখান থেকে নিয়ে সংবাদগুলো পরিবেশন করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আবার কর্মকর্তা কর্মচারীদের সীমিত করা হয়েছে এবং যারা আক্রান্ত তাদেরকে বা উপসর্গ আছে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে এবং বলা হচ্ছে খুব ভাবেই হচ্ছে এটা খুব কঠোরভাবে মানা হবে। যাদেরকে শুধু প্রয়োজন তাদেরকেই সেই কর্মকর্তা কর্মচারীরা এবার সংসদ অধিবেশনে তাদের দায়িত্ব পালন করবেন। এই কথার মধ্য দিয়ে সংসদ সচিবালয় অসাধারণ একটা স্বীকারোক্তি দিয়েছে, সেটি হচ্ছে জাতীয় সংসদে অপ্রয়োজনীয় লোকবল আছে। এবং এটা একটা বড় ঘটনা ঘটেছিল 1991 থেকে 96 মির্জা গোলাম হাফিজের সময়। পরবর্তী সময়ের 2001 থেকে 2006 এই সময়গুলিতে আমরা দেখেছি যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও কেন্দ্রিক প্রচুর মানুষ আছে যাদের ন্যূনতম যোগ্যতা ছিল না, কিন্তু গণমাধ্যমে লেখা হচ্ছে বিএনপি এবং 4 দলীয় জোটের আমলে প্রচুর অপ্রয়োজনীয় লোকের নিয়োগ হয়েছে। শুধু কি বিএনপি আমলেই বা 4 দলীয় জোটের আমলেই অপ্রয়োজনীয় লোক নিয়োগ হয়েছে তা না, গত 10-12 বছরও কিছু নিয়োগ হয়েছে যেগুলো না হলেও হয়তো বা হতে পারত। এগুলো দেখা যায় যে রাজনীতিকদের এলাকার নির্বাচনে এই বৈতরণী পার হওয়ার জন্য এলাকার প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে ভোট ব্যাংক এগুলো বিবেচনা করে নিয়োগ আছে। এবারের অধিবেশন আমাদের সেই ইঙ্গিতটি দিচ্ছে সংসদের অপ্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী কারা, এই তালিকাটি তৈরি হয়ে যাবে আশা করি।
আমরাও সেটি আশা করছি। এই যে কোভিড-19 আক্রান্ত অবস্থায় এই পৃথিবী, সরকার ব্যবসায়ীদের প্রণোদনা দিয়েছেন, যেহেতু ব্যবসা খাতটা যাতে ব্যবসার সাথে আবার চাকরিজীবীরাও জড়িত, সেটা যাতে চালু রাখা যায়, বন্ধ না হয়ে যায়, যেহেতু এটি আয়ের অন্যতম উৎস। নিম্নবিত্তরাও নানান ধরনের সহায়তা পাচ্ছেন সকলের কাছ থেকেই, কিন্তু মধ্যবিত্তের তো নাভিশ্বাস অবস্থা, তারা না পারে চাইতে, না পারে একদম কিছুই না পেয়ে থাকতে। এই পরিস্থিতিতে আমরা জানি যে বাচ্চাদের স্কুলের বেতন এখন আমাদের যুগের তুলনায় আকাশ পাতাল তফাৎ। তো স্কুলের বেতন এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে সরকারের কি ধরনের ভূমিকা থাকতে পারে? একটা হতে পারে যে যেহেতু এখন স্কুলে বাচ্চাদের অধিকাংশই অনলাইনে ক্লাস হচ্ছে, তো সেক্ষেত্রে স্কুলের অনেক চার্জই তো লাগছে না স্কুলের ক্ষেত্রে, বিশেষ করে ইলেকট্রিসিটি বিল, যেটা স্কুলের বিল, সেটা তো তাদের দিতে হচ্ছে না। অনেক স্কুলে লিফট আছে, বিশেষ করে যেগুলো হাই রাইজ বিল্ডিং, লিফট আছে, ইলেকট্রিসিটি বিল, এসি আছে, এগুলো কিছুই তাদেরকে এখন ক্যারি করতে হচ্ছে না। একে তো এগুলো আছে। আর শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে কি আসলে, মানে আমি তো খুব সিরিয়াসলি বলি যে আমার যদি কখনো অর্থ রিকশা তৈরি হয়, আমি যদি কিছু খুব টাকা আয়ের ব্যবসা করতে চাই, তাহলে আমি দুই ধরনের প্রতিষ্ঠান করতে চাইব। একটা হচ্ছে হাসপাতাল, আরেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমি এক জায়গায় অমানুষ তৈরি করবো, আরেক জায়গায় হচ্ছে মানুষ মেরে ফেলবো, কিন্তু আমার আয় আছে। আমরা গত কয়েকদিনের কথাও জানি যে হাসপাতালে এই কোভিড-19 পেশেন্টই বলেন, বন্য পেশেন্টই বলেন, রোগীকে আটকে রেখে টাকা দিয়ে নেওয়া হচ্ছে। এই যে ইউনাইটেড হাসপাতালের একটা বিষয় এসছে যে 1,80,000 টাকা বিল আসছে, যেই জায়গায় হচ্ছে চিকিৎসার ব্যয় সরকারের দেওয়ার কথা, ওনার হয়তো 2 দিনের হাসপাতালের সিট ভাড়া দেওয়ার কথা ছিল, যেটা হচ্ছে হিসেবের বাইরে। 31 মে পরে যেহেতু 2 দিন ছিলেন, আরো 2 দিনের চিকিৎসা খরচ দেওয়ার কথা ছিল, ওনার কাছ থেকে 5 দিনের চিকিৎসা খরচ নেওয়া হলো। 1,80,000 টাকা নিয়ে তারপর ছেড়েছে। ইউনাইটেড হাসপাতাল না, প্রায় সবার একই অবস্থা। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের শুরুতে যে চার্জ দেওয়া হচ্ছে, রিঅ্যাডমিশন ফি, তারপর হচ্ছে তার কাছ থেকে বই, কাগজ, কলম, পেন্সিল থেকে শুরু করে অপ্রয়োজনীয় নানান স্টেশনারি সামগ্রী সব কিনতে হবে। বছরে একদিনও কাজে লাগবে না। রং তুলি পেন্সিল, রং পেন্সিল, বিভিন্ন ধরনের 4-5 টাইপের রং, এবং সেই স্কুলের স্টেশনারি দোকানে যেই আইটেমটা থাকবে, যেই কোম্পানির আইটেম থাকবে, ওই কোম্পানির আইটেমটা লাগবে, অন্য কোম্পানি কিনলে ওটা নেবে না স্কুল। এই যে নানান, তারপর টিস্যু, এই সেই হাবি জাবি নানান কিছু মিলে স্কুলগুলি এক একটা হচ্ছে মানে কষাই চেয়ে তো খারাপ। হাসপাতালের মতো স্কুলগুলির অবস্থা এই জায়গায় চলে গেছে। আমাদের শিক্ষামন্ত্রী যেহেতু হচ্ছে শিক্ষা বান্ধব একজন মানুষ এবং শিক্ষার সাথে জড়িত একজন মানুষ, আমি আশা করব উনি এই নির্দেশনাটা অন্তত দেবেন যে বেতনের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া এবং সরকারি স্কুলগুলিতে প্রয়োজনে বেতন মওকুফ করে দেওয়া। কারণ সরকারি স্কুলে বেতন কত? 10 টাকা, 15 টাকা, 20 টাকা। সরকার এত টাকা প্রণোদনা দিচ্ছে এবং এমপিওভুক্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকার তো সব খরচ আসে, যা তার 10 ভাগের 1 ভাগ টাকাও স্কুল থেকে আয় হয় না, সরকার তো পুরোটাই দিচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পুরো মওকুফ করে দেওয়া উচিত অন্তত পক্ষে 3 মাসে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত পক্ষে 50% বেতন মওকুফ করার নির্দেশ দেওয়া হোক, যে মানবে না তার নিবন্ধন বাতিল করা হোক। গেল এটা, কারণ তারা প্রচুর কামাই করছে নিয়মিত। ইউটিলিটি বিলের ক্ষেত্রে ডেস্কো হচ্ছে চোরের আক্রা, সেই ডেস্কোতে আবার ভৌতিক বিল আসা শুরু হয়েছে। কারণ যেহেতু তারা, আমি জানি কিসের ভিত্তিতে তারা গত 2 মাসের বিলগুলি দিল, তারা তো মিটার রিডিং করছে না, এবং মিটার রিডিং করবে, হ্যাঁ আমার এখানে তো একটা মিটার আছে, আমি সেটা দেখে করছি, বা আমি একটা গড় করে নিচ্ছি। তো গড় যদি করে, বিল তো আরো কম হওয়ার কথা। কারণ আমাদের এই যে মার্চের আগে যদি ধরি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবার বাসাতে এসি চলে নাই, ফ্যান কম চলেছে, বিল কম ছিল, তাহলে ওটাকেই যদি ফলো করে, তাহলে বিল তো ওই অনুযায়ী কমই হওয়ার কথা। তাহলে বিল দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে কেন? তো সেই জায়গা হচ্ছে যে আমার বাসার কথা যদি আমি বলি, গত মাসের ইলেকট্রিক বিল এসেছে প্রায় 2650 টাকা। কিভাবে সম্ভব এটা? এখন হ্যাঁ, আমি হয়তো ডেস্কোতে আনুষ্ঠানিকভাবে কমপ্লেন করব, আমি এটা নিয়ে দরকার সর্বোচ্চ জায়গায় যাব, কিন্তু এটা কি সব মানুষের পক্ষে সম্ভব? পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আমার মনে হয় এগুলো তো সরকার ভর্তুকি তো দিচ্ছেই। ভর্তুকি হচ্ছে ওই ডাকাত ব্যবসায়ীদেরকে না দিয়ে বরং এই জায়গায় দিই। আপনার সারা দেশে আমি ধরলাম
5,000 বা 10,000 বা 1 লাখ, সর্বোচ্চ 1 লাখই ধরলাম আমি, 1 লাখ ডাকাত ব্যবসায়ীকে আপনি প্রণোদনা দিচ্ছেন। এই ডাকাতদেরকে প্রণোদনা দিলে আপনি ভাবছেন কি এই টাকাগুলো হচ্ছে চাকরিজীবীদের মাধ্যমে আবার ফ্লো তৈরি হবে। আপনি সরাসরি এই চাকরিজীবীদেরকে দেন না কেন যে তোমার ইউটিলিটি বিলটা আমি এই পরিমাণ মওকুফ করে দিলাম? আমার মনে হয় সেটা খুব জরুরি। জি, আমারও সেটাই মনে হয়। আশা করছি যে যারা আছেন সাথে, যারা অনুষ্ঠান দেখছেন, সকলেই একমত হবেন আপনার কিংবা আমার সাথে। এবারে হজ প্রসঙ্গে আসি, আন্তর্জাতিক প্রসঙ্গ, যে হজ নিয়ে এখনো সৌদি সরকার দ্বিধায় ভুগছে। যে এই যে এত বড় আয়োজন, এই কোভিড-19 এইরকম আক্রমণের সময় এই আয়োজন করোনা পরিস্থিতিকে আসলে কতটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যেতে পারে? প্রতি বছর আসলে সৌদি সরকার তার রাজস্ব আয় করে $1200 কোটি শুধু এক হজ থেকে। তারপর উমরার হিসেব তো আছেই। এবার সেটা হওয়ার একেবারেই সম্ভাবনা নাই, কারণ এমনিতেই তারা একেবারেই পর্যদস্ত হয়ে গেছে। করোনা 1 লাখের উপর মানুষ ওখানে আক্রান্ত, দফায় দফায় কারফিউ চলছে। ঈদের জামাতে এবার ওখানে কারফিউর জন্য মসজিদুল হারাম, মসজিদে নববী হচ্ছে বন্ধ ছিল। আজকের হিসেব হচ্ছে স্বাস্থ্যবিধি না মানার কারণে 71টি মসজিদ জেদ্দায় বন্ধ করে দেওয়া হয়েছে একদম কমপ্লিটলি। সেই জায়গায় হজ নিয়ে এবার কথা হচ্ছে, অনেকেই বলছেন হজটা বন্ধ করা ঠিক হবে না, ধর্মীয় কারণ ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছে। যারা বলছেন ওনারা হয়তো কিছু কথা জানেন না। আব্বাসীয় এবং ফাতেমি খেলাফতের দ্বন্দ্বের কারণে অনেকবার হজ বন্ধ হয়েছে। এর আগে টোটাল 22 বার হজ বন্ধ হয়েছে। এর মধ্যে টানা 10 বছর ছিল একবার। সেবার হজরে আসওয়াদ, যে কালো পাথর বলি আমরা, সেটি হচ্ছে শিয়া সুন্নি ডাঙ্গা ডাঙ্গা মিলে 30,000 মানুষ হাজি সেবার মারা গিয়েছিল। আপনার এটা হচ্ছে সেই কি বলে আজ থেকে কয়েকশো বছর আগে। সেবার হজরে আসওয়াদ যখন চলে গেল, সেই আসওয়াদটা হচ্ছে বাহরাইনে নিয়ে গেল। যতদিন পর্যন্ত সেই পাথরটি আবার ফেরত না আনা যায় ততদিন টানা 10 বছর হজ হয়নি। প্রথম হচ্ছে আপনার 865 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের দ্বন্দ্বের কারণে হচ্ছে এবং তাদের ঝামেলার কারণে হজ হয়নি। আপনার 930 সালে হজ বন্ধ হলো, যেটা বললাম যে আব্বাসীয় খিলাফত সহ নানান সিরীয়দের নানান ঝামেলা, হজরে আসওয়াদ ছিল না। 930 থেকে 940 পর্যন্ত 10 বছর হজ হয়নি। তারপরে 983 থেকে 960 সাল পর্যন্ত দফায় দফায় কয়েকবার হজ হয়নি। 1831 সালে ভারতের হাজিরা যখন যায়, যে ওখানে প্লেগ ছড়িয়ে দেয়, যার কারণে সেবার হজ পরে হজ মৌসুমে জাস্ট হজের ঠিক আগে আগে সেবারে হজ বাতিল করা হলো, হজ হলো না। আবার 1837 থেকে 1858 মধ্যে 3 বছর হজ হয়নি। এই সব মিলে 22 বছর। মানে হজ হতেই হবে এমন কোনো কথা নাই। আগে তো মানুষের বেঁচে থাকা, প্লেগের কারণে হজ বন্ধ হয়ে গেল এবং সেটা মানুষ হজে যাওয়ার পরে বন্ধ হলো। আর এবার তো এখন হজে যাওয়া শুরু হয়নি, প্রক্রিয়া শুরু হয়নি ওইভাবে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে এবারের তো প্লেগের চেয়ে ভয়াবহ অবস্থা। সবকিছু মিলিয়ে সৌদি সরকার এখন পর্যন্ত তারা যে সিদ্ধান্তে আছে, প্রত্যেকটি দেশকে যেই পরিমাণ কোটা দেওয়া হয়েছিল হাজি নেওয়ার ক্ষেত্রে, সেটাকে 80% কমিয়ে 20% হাজি উপস্থিত হবে, যাতে স্বাস্থ্যবিধি মানা যায়। আবার সৌদি সরকারের মধ্যে আরেকটি অংশ এখনো সক্রিয় আছে, তারা মনে করছে যে এবছর হজটা না করা। তবে এই বিষয়ে হচ্ছে আসলে টোটালটাই নির্ভর করবে সৌদি সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপরে। খেলা এখন এই করোনার জন্য সব ধরনের খেলাই মাঠের বাইরে, কিন্তু এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের কথা ভাবা হচ্ছে, এটা কি সম্ভব? এশিয়ান ক্রিকেট কাউন্সিল সর্বশেষ জানিয়েছে তারা আয়োজন করতে চায় এবং তারা বিকল্পহীন ভাবছে। প্রথমে আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানের অবস্থা ভালো না। আবার তার চাইতে বড় কথা হচ্ছে সীমান্ত সমস্যার কারণে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তখন পাকিস্তান বলল যে তাহলে তাদের এর আগেই সন্ত্রাসের কারণে যে বন্ধ ছিল দীর্ঘদিন ওখানে ক্রিকেট, সেই জায়গায় তারা তাদের হোম ভেন্যু হিসেবে যেটা ব্যবহার করতো সংযুক্ত আরব আমিরাত, সেখানে হচ্ছে বলেছে যে আমরা ওখানে করতে চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এরপরে করোনার পরিস্থিতিটা যখন এলো, আজকে বাংলাদেশ হচ্ছে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক থেকে 20 নম্বরে, ভারত 6 নম্বরে, পাকিস্তান 16 নম্বরে। এমনকি পাকিস্তান যেই সংযুক্ত আরব আমিরাতের কথা প্রস্তাব করেছে তারাও আছে 28 নম্বরে। তার মানে হচ্ছে করোনার মূল দৃষ্টিটাই এখন এই দক্ষিণ এশিয়া সহ এশিয়ার এই অংশের দিকে, যার কারণে এই জায়গাটা আসলে
করার কোনো বাস্তবতা নেই এই 2020 সালের এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন বিকল্প ভাবছে। গতকালকে তারা এক ধরনের আলোচনা এনেছে ব্যাপারটা, শ্রীলঙ্কায় ভেন্যু করা যায় কিনা। শ্রীলঙ্কা হচ্ছে এই করোনা প্রবণ অঞ্চলের মধ্যেও নিরাপদ আছে, কারণ তারা তাদের কারফিউ, লকডাউন, নানান কিছু এমন ভাবে করেছে, দ্বীপরাষ্ট্র যেহেতু ওরা সেটা সুবিধা পেয়েছে। ঢোকা এবং বের হওয়ার ক্ষেত্রে যে কড়াকড়িটা করেছে, আজকের দিন জাস্ট আজকে হচ্ছে 9 জুন 2020, আজকের দিনের হিসাব যদি বলি যে এখন পর্যন্ত শ্রীলঙ্কা তালিকায় আছে, আপনার বিশ্ব তালিকা আছে 99 নম্বরে। আমরা শ্রীলঙ্কার কাছাকাছি ছিলাম আজকে 1.5-2 মাস আগেও। তো এখন হচ্ছে আজকে পর্যন্ত হলো টোটাল ওখানে আক্রান্ত হয়েছে 858 জন গত 3-4 মাসে, মারা গেছেন 11 জন এই পর্যন্ত। গত কয়েকদিন 1 মাসের উপর ওখানে মৃত্যু নাই। 1858 জন যে আক্রান্ত, এর মতো অলরেডি 1057 জন সুস্থ হয়ে গেছে। তা আক্রান্ত, মৃত্যু, সেই সব কিছু বাদ দিয়ে বর্তমানে ওখানে রোগী আছে 317 জন, এবং এই 317 জনের প্রত্যেকে আইসোলেশনে আছে, যার কারণে শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওখানে আয়োজন করতে চাচ্ছে এখন এবারের এশিয়া কাপ। এর মধ্যে পাকিস্তানের মিসবাহুল হক একটা প্রস্তাব দিয়েছে, তার পক্ষে বিপক্ষেও এখনো আলোচনা চলছে যে ক্রিকেটাররা মাস্ক পরে মাঠে নামবে। এর একটা বড় যুক্তি হচ্ছে যে বল কিছুক্ষণ পর পর যে থুতু দিয়ে ভেজানোর ব্যাপারটা, যে একজন পজিটিভ যদি হয় বা সাসপেক্টেড যদি হয়, তার কাছ থেকে এগুলো মানে এভাবে জামগুলো ছড়াতে পারে। তো মাস্ক যদি থাকে, মাস্ক থাকলে সে আর হাতে করে থুতুটা নিয়ে বলে মাখাতে পারবে না। আবার এবং একবার না 2-3 বার করছে তারা, যেহেতু কাজটা কেউ কেউ আরো বেশি করেন, আবার সরাসরি থুতু দিয়ে তারপর ছাপ দিয়ে মুছছেন, আবার হাতে থুতু নিয়ে আনছেন ওটা একটু গ্লোসি ভাবটা আনার জন্য। যা কিছুই হোক না কেন, এগুলো ভাবনার মধ্যে নিশ্চয়ই আসবে। তারপরে হচ্ছে ড্রেসিং রুমের ব্যাপারে, দর্শকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, কত দর্শক খেলা দেখতে পারবে কিনা। আবার এটা বিকল্প আলোচনা এসছে যে দর্শকবিহীন মাঠে খেলা হবে, এটা হচ্ছে দর্শকরা টিভিতে দেখবে, সেক্ষেত্রে আবার অর্থকরীর একটা ব্যাপার আছে। তো সেই জায়গায় হচ্ছে বিজ্ঞাপনের বাজেটটা কমেছে, আর একটু হয়তো কমবে, কিন্তু এবার গেট মানির যে ব্যাপারটা আছে সেটা এবার না হয় না হলো, আইসিসির তো ফান্ডের অভাব নেই, আইসিসিটা কাভার করে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা এখন বেশ ভালো অবস্থায় আছে, নিরাপদ আছে এখনো, কিন্তু এই আয়োজনের পরে আসলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া, পরিকল্পনা যদি বাংলাদেশের মতো হয় তাহলে ভয়ঙ্কর জায়গায় তারাও যাবে। কিন্তু তারা যদি বলে যে দর্শক যেতে পারবে না, খেলোয়াড়রা আলাদা আলাদা হোটেলে বা হোটেলে নানান ভাবে থাকবে, কিছু নিয়ম নীতির মধ্যে থাকবে, শুধুমাত্র যে 25টা 30টা বা 35টা ক্যামেরা থাকবে, ম্যাচ অফিসিয়ালরা থাকবে এবং সেটাও নিয়ম মেনে থাকবে। আর যেহেতু এবার প্রেস বক্সও থাকবে না, সাংবাদিকদেরও দরকার নেই, তো সেই জায়গায় হচ্ছে সেখানে হচ্ছে নানান ভাবে প্রেস বক্সের একটা পার্ট থাকবে খালি, যারা হচ্ছে ধারাভাষ্যটা বর্ণনা করবেন তারাই, তার বাইরে সাংবাদিকরা থাকবেন না। তো সবকিছু মিলে সর্বোচ্চ হয়তো 150 থেকে 200 মানুষের উপস্থিতিতে একটা ম্যাচ আয়োজন হতে পারে। এত বড় একটা মাঠে ইয়েতে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনেই এটা সম্ভব। শুনলাম অনেক কিছু, অনেক আলাপ আলোচনা হলো। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে ভালো রাখুন, নিজে সচেতন থাকুন, পরিবারকে ভালো রাখুন, আশপাশের পরিবেশকে ভালো রাখুন। আশা করছি এই কোভিড-19কে আমরা জয় করতে পারবো। আবার পৃথিবী হাসবে, শিশুরা হাসবে, আমরা সবাই আবার নির্মল পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকবো, প্রাণ ভরে নিঃশ্বাস নেব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।